বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে এইচএসসি বিএম শাখার প্রথম বর্ষের একটা সাবজেক্ট আছে তোমাদের, হিসাব বিজ্ঞানের নীতি ও প্রয়োগ। তোমরা যে ট্রেডেই ভর্তি হয়ে থাকো না কেন, তোমাদের সবার জন্য এই সাবজেক্টটি পড়তে হবে। হিসাব বিজ্ঞানের নীতি এবং প্রয়োগ 1, এই সাবজেক্টটা দ্বিতীয় বর্ষে গিয়ে তোমাদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 নামে পড়তে হয়, অর্থাৎ এটা দ্বিতীয় পত্র। সেই সাবজেক্টের একটা অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। সেই লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে আজকে একটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে জাবেদা। যে জাবেদা সম্পর্কে তোমাদের ইতিপূর্বে যাদের এসএসসি লেভেলে কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখা থেকে যারা পাশ করে ভর্তি হয়েছো, তাদের ধারণা আছে। আর যারা অন্যান্য গ্রুপ থেকে এসেছো, অর্থাৎ সায়েন্স অথবা আর্টস থেকে এসেছো, তাদের জন্য এই জাবেদাটা খুবই সহজ একটা বিষয় এবং খুবই মজার একটা বিষয়। তো আমরা হচ্ছে সরাসরি জাবেদার কিছু প্রাথমিক আলোচনায় চলে যাব। তোমরা জানো যে জাবেদা হচ্ছে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ। তো আমরা হচ্ছে প্রথমেই জাবেদার একটু ধারণাটা একটু নিয়ে নেই। সেটা হচ্ছে এখানে লেখা আছে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে কি জাবেদা। জাবেদার ইংরেজি প্রতিশব্দ হলো কি জার্নাল। আমরা সবাই জানি যা ফরাসি জার শব্দ হতে উদ্ভূত হয়েছে, অর্থাৎ একটা ফার্সি শব্দ ফরাসি শব্দ জার, যা হতে জার্নাল শব্দের উৎপত্তি হয়েছে, এবং জার্নাল শব্দের আবিধানিক অর্থটাই হচ্ছে কি জাবেদা। এই জার শব্দের মানে হলো দিন, অর্থাৎ হিসাবের যে বিষয়গুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের, এটা হচ্ছে আগের দিনে প্রতিদিনের হিসাব প্রতিদিনই করা হতো, এবং প্রতিদিনের হিসাব প্রতিদিন করা হতো বিধায়ী এটার নাম দেওয়া হয়েছে জার্নাল। এখানে লেখা আছে লেনদেনগুলো দৈনিক ক্রমানুসারে এই বইতে লিপিবদ্ধ করা হয় বলে এই বইকে কি বলা হয়, জাবেদা বই বলা হয়। অর্থাৎ প্রতিদিনের যে ঘটনাগুলো, লেনদেনগুলো, সেই বিষয়গুলো প্রতিদিন হিসাব ধার্য করা হয়, এই কারণে এটাকে বলা হয় কি জার্নাল বা জাবেদা বই। তো জার্নালের সংজ্ঞাটা দেখো একটু জাবেদার। কোনো প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে দোতরফা দাখিলা নীতি অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয়, জাবেদা বলা হয়। অর্থাৎ একটা লেনদেন যখন সংগঠিত হয়, তার আগে আমরা একটু বলে নিই লেনদেন কাকে বলে। কোনো ঘটনা যখন অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, তখন তাকে কি বলা হয়, লেনদেন বলা হয়। সেই লেনদেনটা দুতরফা দাখিলা নীতি অনুযায়ী হতে হবে। তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের একটা বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি। সেখানে দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট, এবং সেই ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখ অনুসারে, অর্থাৎ তারিখের ক্রমানুসারে বলা হয়ে থাকে এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয়, জাবেদা বলা হয়। এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে একটা পক্ষ হয় ডেবিট আর একটা পক্ষ হয় কি ক্রেডিট, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের টাকাটা সবসময় কি হতে হবে, সমান হতে হবে। তো জাবেদার হচ্ছে একটা নমুনা ছক এখানে দেওয়া আছে। জাবেদার ছকটা কিভাবে করতে হয় আমাদের সবারই নিশ্চয়ই ধারণা আছে যে জাবেদার ছকে 5টি কলাম থাকে। একটা হচ্ছে তারিখ, অর্থাৎ যে সালের অঙ্কটা করতে হয় সে কোন মাসের করতে হয়, এখানে তারিখগুলো ক্রমানুসারে লিখতে হয়। হিসাবের নাম ও ব্যাখ্যা, অর্থাৎ কোন হিসাবটা ডেবিট কোনটা ক্রেডিট করতে হয়, সাথে ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দিতে হয়। এরপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। এটা হচ্ছে জাবেদার একটা নমুনা ছক আমরা এখানে দেখতে পেলাম, তোমাদের স্ক্রিনে লেখা আছে এখানে। এই ছক অনুযায়ী হচ্ছে সমস্ত জাবেদার অঙ্কগুলো সমাধান করতে হয়। তার আগে জাবেদার একটা বাস্তবিক সমস্যায় যাওয়ার আগে আমরা জাবেদার দুটো নিয়ম তোমাদের একটু শিখাবো। আমরা ইতিপূর্বে জাবেদা সম্পর্কে অনেক নিয়ম শিখে এসেছি, সেই সম্পত্তিবাচক, দায়বাচক, আয়বাচক। আমরা সংক্ষিপ্ত আকারে জাবেদার একটা নিয়ম তোমাদেরকে আজকে শিখিয়ে দেব। সেটা হলো এই যে এখানে লেখা আছে সাধারণ জাবেদা দাখিলার নিয়ম। সম্পত্তি এবং খরচ যদি বাড়ে তাহলে ডেবিট হয় এবং কমলে কি হয়, ক্রেডিট হয়। সম্পত্তি এবং খরচ এই দুটো জিনিস যদি কোনো প্রতিষ্ঠানে বাড়ে তাহলে ডেবিট হয় এবং কমলে কি হয়, ক্রেডিট হয়। উল্টো হয় হলো আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটি জিনিস যদি বাড়ে তাহলে ক্রেডিট হয় এবং কমলে কি হয়, ডেবিট হয়। এটাই হচ্ছে জাবেদার মূল নিয়ম। তো এই নিয়মটা তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা এই 5টা বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। সম্পদ কি, খরচ কি,
সম্পদ হচ্ছে আমার প্রতিষ্ঠানে যা আছে, অর্থাৎ যার বিনিময়ে আমরা ভবিষ্যতে কোনো সুবিধা লাভ করতে পারবো তাকে কি বলা হয়? সম্পত্তি বলা হয়। আর খরচ হচ্ছে যা ত্যাগ করে আমরা কি পাই? কোনো সুবিধা লাভ করি, সেটাই হচ্ছে খরচ। এরপর হচ্ছে আয়, যেটা প্রতিষ্ঠানের জন্য সম্পদকে বৃদ্ধি করে দেয়। দায়, তৃতীয় পক্ষের যে দাবি থাকে সেটা হচ্ছে দায়। আর মালিকানা সত্ত্ব হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে মালিক এবং প্রতিষ্ঠান হচ্ছে দ্বৈত সত্তা, অর্থাৎ দুটি আলাদা সত্তা। আমরা সবসময় হচ্ছে প্রতিষ্ঠানের হিসাব করি, কোনো মালিকের হিসাব করি না। একটা প্রতিষ্ঠানে একজন ব্যক্তি কিভাবে নিজেকে মালিক বলে দাবি করতে পারে, সেই তার দাবিটাই হচ্ছে মালিকানা সত্তা। এটা যদি বাড়ে তিনটা জিনিস, তাহলে এটা ক্রেডিট করতে হয়, কমলে ডেবিট করতে হয়। এখানে তোমাদের একটু খটকা লাগতে পারে যে একবার বাড়লো ডেবিট, কমলে ক্রেডিট, কোনটা বাড়লে কোনটা কমলে ডেবিট হয় বা ক্রেডিট হয়। এই ধোঁয়াশাটা দূর করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে একটা নিয়ম শুধু শিখিয়ে দিব। সেটা হলো, তোমরা এই প্রথম জিনিসটা শুধু মনে রাখবে, সম্পত্তি এবং খরচ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। কি বলছি? সম্পত্তি এবং খরচ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর পৃথিবীতে যত কিছু আছে এটার উল্টাটা হবে, অর্থাৎ বাড়লে ক্রেডিট হবে এবং কমলে কি হবে? ডেবিট হবে। জাবেদা মনে রাখার এর চাইতে সহজ কোনো পদ্ধতি তোমরা পাবে না। তো সহজ কথায় মনে রাখবে একটা বিষয়, যে সম্পত্তি এবং খরচ বাড়লে ডেবিট, কমলে কি হয়? ক্রেডিট হয়। আর পৃথিবীতে যত কিছু আছে এর উল্টোটা হবে। এখন আমাদেরকে সম্পত্তি, খরচ, আয়, দায়, মালিকানা সত্ত্বগুলো একটু চিনতে হবে। তো আমরা হচ্ছে এটা সরাসরি একটা সমস্যা সমাধান করব এবং সাথে সাথে দেখে যাব যে আমাদের এই নিয়ম অনুযায়ী সেগুলো হয়েছে কিনা। এবং যে সমস্যাটি নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলবো সেটা হলো, এই প্রশ্নটা 2019 সালে আমাদের কারিগরি বোর্ডের যে অধীনে প্রথম বর্ষের যে পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। সেই সমস্যাটা নিয়ে আমরা, রিসেন্ট যেহেতু কোশ্চেন সাম্প্রতিক সময় এসেছে, সেটা নিয়ে আমরা তোমাদের সাথে একটু আলোচনা করব। আর একটা কথা বলি, সেটা হলো জাবেদা তোমাদের আসে হচ্ছে 7 নম্বরের জন্য, অর্থাৎ খ পার্টে 3টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেই 3টি প্রশ্নের মধ্যে প্রতিটির নাম্বার থেকে হচ্ছে 7 করে। তেমনি এই জাবেদার একটা অঙ্কের অ্যান্সার আমরা করতে পারি সেখানে ইচ্ছা করলে, যেহেতু বিষয়টা খুব সহজ, এখানে 7 নম্বরের অ্যান্সার করার সুযোগ আছে। তো আমরা একটু সরাসরি সমস্যায় চলে যাচ্ছি। 2018 সালের জুন 1 তারিখে জনাব তামিম নগদে 1 লক্ষ টাকা এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। জনাব তামিমের হাতে ছিল 1 লক্ষ টাকা এবং পণ্যদ্রব্য ছিল কত? 75,000 টাকা। উক্ত মাসে তিনি নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন করলেন। জুন 1 তারিখে বলছে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো কত? 10,000 টাকা। শফিউলের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। আমি যখন শফিউলের নিকট পণ্য বিক্রয় করছি, এটা ধারে বিক্রয় করা হয়েছে। বেতন প্রদান করা হলো কত? 18,000 টাকা। অনাদায়ী পাওনা ধার্য করা হলো হচ্ছে 2,000 টাকা। এরপরে লেখা আছে কারবার হতে উত্তোলন করা হলো 5,000 টাকা। নগদ টাকা উত্তোলন করা হলো। কমিশন পাওয়া গেল হচ্ছে 1,000 টাকা। এই কমিশনটা হচ্ছে তোমরা জানো আয়। এখানে করণীয় বলছে জনাব তামিমের হিসাব বইতে লেনদেনগুলোর জাবেদা তৈরি করো। এই যে প্রশ্নটা আমরা এখন দেখলাম, সেই প্রশ্নটা হচ্ছে হুবহু কারিগরি বোর্ডে এসেছিল, টাকার ফিগার সহ। আমরা বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। আরেকটি বিষয় তোমাদের আমরা বলে রাখি, সেটা হলো আমি যতগুলো অনলাইন ক্লাস তোমাদের নেব কারিগরি বোর্ডের, অর্থাৎ হিসাব বিজ্ঞানের নীতি প্রয়োগের পর্যায়ক্রমে অন্যান্য সাবজেক্ট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সমস্ত ক্লাসগুলোর সাথে যদি তোমরা থাকো, তোমাদের পরীক্ষায় পূর্ণ নম্বরের কমন পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা এখানে এই প্রশ্নটার সমাধানে চলে যাবে। একটু সমাধানে যখন যাব, তোমাদের জাবেদার যে শখটা আছে এখানে কীভাবে লিখতে হয়, জনাব তামিমের জাবেদা দাখিলা, অর্থাৎ জনাব তামিমের একটা জাবেদা দাখিলা করতে হবে। উপরোক্ত 8টি লেনদেন আমাদের হয়েছে জনাব তামিমের প্রতিষ্ঠানে। প্রথম যে লেনদেনটি হয়েছে সেটা তোমাদের মনে আছে কিনা, যে জনাব তামিম জুন মাসের 1 তারিখে 2018 সালের নগদ 1 লক্ষ টাকা এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। এই নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কারণে তার প্রতিষ্ঠানে নগদান হিসাব বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা বৃদ্ধি পেয়েছে কত? 1 লক্ষ টাকা। এই নগদানটা হচ্ছে সম্পদ, ক্রয় হচ্ছে আমরা একটা ব্যয়, সেটা বৃদ্ধি পেলে আমাদের কি হয়? ক্রেডিট হয়। এখানে ক্রয় হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে 75,000 টাকা। উল্টো দিকে মূলধন হিসাবটা ক্রেডিট হয়েছে, দুটো মিলে 1 লক্ষ টাকা এবং 75,000 টাকা মিলে হয় 1,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর জাবেদা।
এখানে যেহেতু সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা চেয়েছে, যেহেতু নগদ টাকা ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন, খুব সহজ ব্যাখ্যাটা, যা ঘটেছে আসলে প্রকৃতপক্ষে সেটাই তোমরা লিখে দেবে। জুন মাসের 1 তারিখে আরেকটি ঘটনা ঘটেছিল, সেটা হলো, একটু লক্ষ্য করে আসো, যে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকার। এই জনতা ব্যাংকের হিসাবটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নামে হয়েছে, জনাব তামিমের যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের নামে হয়েছে। তো এখানে জনতা ব্যাংকে যেহেতু হিসাব খুলেছে, জনতা ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, অপরদিকে উক্ত প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে টাকা কমে গিয়েছে বলে নগদান হিসাব হ্রাস, ক্রেডিট হবে, অর্থাৎ নগদ টাকা কি হয়েছে, হ্রাস পেয়েছে। দুটো ঘটনা ঘটেছে, এই প্রতিষ্ঠানের ব্যাংকের হিসাব বৃদ্ধি পেয়েছে, আবার অন্যদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে। এই কারণে জনতা ব্যাংক হিসাব একটা সম্পদ, এটা ডেবিট যেহেতু বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ টাকা যেহেতু প্রতিষ্ঠানে হ্রাস পেয়েছে, না আমরা জানি যে সম্পত্তি, এটা সম্পত্তি হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট ক্রেডিট করতে হয়, যে এখানে 20,000 টাকা, এখানেও কত হবে, 20,000 টাকা হবে। এরপরের যে লেনদেনটা ছিল, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। চেকের মাধ্যমে যখন আমি পণ্য ক্রয় করেছি, তখন কিন্তু ব্যাংকের টাকা কমে যায়, তখন ক্রয় হিসাবটা ডেবিট লিখতে হয়, আর ব্যাংক হিসাবটা কি লিখতে হয়, ক্রেডিট লিখতে হয়। সমপরিমাণ টাকা এখানে 10,000 টাকা হবে। ব্যাখ্যাটা হবে, যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলেন, অর্থাৎ ঘটনা যা ঘটে সেটা লিখে দেওয়াই হলো ব্যাখ্যা। এরপরেরটা হলো, শফিউলের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। এখানে একটা জিনিস মনে রাখবে, শফিউলের নিকট পণ্য বিক্রয় করেছি, অর্থাৎ ধারে বিক্রয় করেছি। যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং নগদ বাকি কোনো কিছু উল্লেখ না থাকে, তখন আমরা ধরে নিই যে এটা বাকিতে হয়েছে। তো শফিউলের নিকট যখন তামিম বাকিতে পণ্য বিক্রি করেছে, তখন হচ্ছে এটা প্রাপ্য হিসাব, অর্থাৎ দেনাদার বৃদ্ধি পেয়েছে। যেহেতু প্রাপ্য হিসাব একটা সম্পদ, এই সম্পদটা বৃদ্ধি পাওয়ার কারণে এটা ডেবিট হয়েছে। যে প্রাপ্য হিসাব ডেবিট, আমরা হাইফেন দিয়ে শফিউল লিখে দিতে পারি, অর্থাৎ নাম। আমরা যদি এখানে নামটা নাও লিখে দিই, তো তারপরেও কিন্তু আমাদের অ্যান্সারটা কী হবে, কারেক্ট হবে। অপরদিকে বিক্রয় হিসাব, যেহেতু বিক্রয় করেছে, বিক্রয় একটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আমরা শিখে এসেছি। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। কত টাকা হবে, 20,000 টাকা হবে। এরপরের যে লেনদেনটা ছিল, বেতন প্রদান করা হলো 18,000 টাকা। আমরা জানি যে বেতন একটা খরচ, এই বেতন প্রদান করার কারণে কিন্তু আমার প্রতিষ্ঠানের নগদ টাকা কী হয়েছে, হ্রাস পেয়েছে। তো এখানে জুন মাসের 15 তারিখ, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব কী হবে, ক্রেডিট হবে। বেতন খরচ বৃদ্ধি পেয়েছে, এই কারণে ডেবিট, অপরদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে বলে এখানে কী হবে, ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট, 18,000 টাকা হবে। এরপর হচ্ছে 20 তারিখ, অনাদায়ী পাওনা ধার্য করা হলো কত, 2,000 টাকা। অনাদায়ী পাওনা কাকে বলে? যখন কোনো পণ্য ধারে বিক্রয় করা হয়, তখন 3টি ঘটনা ঘটতে পারে। নাম্বার 1, ধারে বিক্রয়কৃত টাকা তুমি পাওনাদারের কাছ থেকে পেতে পারো নগদে, পরবর্তীতে। দ্বিতীয় ঘটনা ঘটতে পারে, এই টাকা তুমি পেতেও পারো, নাও পারো। যদি পেতেও পারো, নাও পারো, এরকম কোনো ঘটনা হয়, তাহলে সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর যখন তুমি নিশ্চিত হবে যে টাকাটা তুমি আর কখনো পাবে না, তখন সেটা হচ্ছে অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনাটা হচ্ছে একটা ব্যয়। এই যেহেতু অনাদায়ী পাওনা ব্যয়, এটা বৃদ্ধি পেয়েছে, এই কারণে অনাদায়ী পাওনা কি হবে, ডেবিট হবে 2,000 টাকা। অপরদিকে যেহেতু প্রাপ্য হিসাব, তুমি একজনের কাছে টাকা পেতে, সে টাকাটা এখন আর পাবে না, তাহলে ওই সম্পদটা তোমার, দেনাদারটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। এখানে প্রাপ্য হিসাবটা ক্রেডিট হবে কত টাকা, 2,000 টাকা। ব্যাখ্যায় লিখতে হবে, যেহেতু অনাদায়ী পাওনা ধার্য করা হলো। এরপরে একটা জিনিস আছে, 25 তারিখ, কারবার হতে উত্তোলন করা হলো 5,000 টাকা। তো এখানে কারবার হতে যেহেতু উত্তোলন করা হয়েছে, উত্তোলন হিসাবটা কি হবে, ডেবিট হবে। আর নগদান হিসাব, যেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে, এটা কি হবে, ক্রেডিট হবে। তো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখতে হবে, যেহেতু কারবার হতে নগদ টাকা উত্তোলন করলেন। এরপরে সর্বশেষ যে লেনদেনটা ছিল, কমিশন পাওয়া গেল। এই কমিশন নিয়ে আমাদের একটা দ্বৈত নীতি আছে। যদি কমিশন পাওয়া যায়, সেটা হচ্ছে আয়, আর কমিশন যদি প্রদান করতে হয়, তাহলে সেটা হয়ে যায় কি, ব্যয়। কমিশন যেহেতু পাওয়া গেছে, অর্থাৎ তামিম কোম্পানির কি পেয়েছে, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এই কারণে নগদান হিসাব কি হবে, ডেবিট হবে। আর কমিশন যেহেতু একটা আয়, এখানে আয় হয়েছে, এই কারণে কমিশন আয় হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। তো জুন মাসের 30 তারিখ কি হলো, নগদান হিসাব ডেবিট 1,000 টাকা, আর কমিশন আয় হিসাব ক্রেডিট কত, 1,000 টাকা। এখানে ব্যাখ্যা লিখতে হবে, যেহেতু কমিশন বাবদ নগদ টাকা পাওয়া গেল। এই লেনদেনটা যদি এমন হতো যে তামিম
কমিশন প্রদান করেছেন 1,000 টাকা, তখন কিন্তু এর কমিশনটা আয় হিসেবে গণ্য হতো না, তখন সেই কমিশনটা কি হয়ে যেত, ব্যয় হয়ে যেত। তখন আমরা জাবেদাটা কি করে লিখতাম, উল্টো করে লিখতাম, অর্থাৎ কমিশন ব্যয় হিসাব ডেবিট আর নগদান হিসাব কি লিখতাম, ক্রেডিট। তো এটাই হচ্ছে আমাদের জাবেদার একটা প্র্যাকটিক্যাল সমস্যার হচ্ছে সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পর্যায়ক্রমে আমরা হচ্ছে পরীক্ষায় আসার উপযোগী সমস্ত জাবেদার সমস্যাগুলোর সমাধান নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। আশা করি তোমাদেরকে সবসময় আমরা এই অনলাইন ক্লাসে পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।